মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে এটা ভাই ভাইরাল হয়ে গেছে। মেজরিটি মানুষ কিন্তু আপনারা বলতেছেন, দর্শকরাই আপনারা বলতেছেন যে আমরা চাই না ইউএমবি M52 120 মর্টার, প্রাক্তন যুগোস্লাভিয়ার নির্মিত এই 120 হেভি মর্টারটি ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। যে বাংলাদেশ প্ল্যান্স পদ্মা ব্যারেজ প্রজেক্ট উইথ ওন ফান্ডস। তো এটা ভাই একটা সাংঘাতিক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ডিফেন্সের কিছু খবর আছে, বাংলাদেশের কিছু খবর আছে এবং ভারতের অ্যাগ্রেশন ঠেকানোর জন্য আমরা কী কী করতেছি এগুলি নিয়ে আজকের ভিডিও। এবং আশা করবো যে ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো দেখেন, এখানে ওই ভারতের অ্যাগ্রেশনের প্রথম খবরটাই আমরা জানি যে ভারতের একটা প্ল্যানই ছিল যে মানে কনস্পারেসি, মানে চাণক্য নীতি তারা অনুসরণ করে। তো তারা চাচ্ছিল যে বাংলাদেশ যেন ওয়ার্ল্ড কাপে না খেলে আর কি। তো এ ধরনের মানে একটা আলটিমেটাম তারা দিয়েছে আর কি আইসিসির যেই কর্তা ব্যক্তি এখানে আসছিল এবং অনলাইনে তাদের যে বৈঠক হয় বিসিবির সাথে। তো সেখানে সরাসরি এবং অনলাইনে যেই বৈঠক এবং সেই বৈঠকের পরে বাংলাদেশ জানিয়ে দেয়। ওই বৈঠকের মধ্যেই আমরা জানতে পারি যে বাংলাদেশের স্ট্যান্ডটা কী এবং বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ ভারতে কোনোভাবেই খেলবে না এবং এই ধরনের খবরে অনেকে দুঃখ পাইছেন। এবং আজকেও আমি একটা পোস্ট দিয়েছিলাম যে তারা আলটিমেটাম দিয়েছে এবং 21 তারিখে হয়তো তাদের ডিসিশন ফাইনাল হয়ে যাবে। এবং আমরা জানি যে হয়তো আলটিমেটামটা এরকম যে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, তো বাংলাদেশ খেলবে না। আমি আজকে আপনাদের মানে জন্য একটা কমিউনিটি পোস্ট এখানে দিয়েছিলাম এবং সেখানে মেজরিটি মানুষ কিন্তু আপনারা বলতেছেন, দর্শকরাই আপনারা বলতেছেন যে আমরা চাই না আমাদের মানে দেশের অসম্মান হোক, এরকম একটা সিদ্ধান্ত আমরা নিতে চাই না। এবং তারা তো আমাদের দেশকে মানে হেয় করেছে আর কি, আমাদের অসম্মান করেছে। তো এরপরে আসলে বাংলাদেশের কোনো সুযোগ নাই ওই ভারতে গিয়ে ক্রিকেট খেলার আর কি। তো এটা আপনারাও জানিয়েছেন। এবং দেখেন, এখানে আমি ভাবতেছিলাম যে পাকিস্তান কিন্তু একটা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে তারাও খেলবে না। তো অনেকে আবার এটা বলতেছেন যে পাকিস্তান বাংলাদেশকে মানে গাছে উঠিয়ে দিয়ে মইটা টেনে সরিয়ে দিবে আর কি, ব্যাপারটা এরকম। উস্কানি দিয়েছে এবং উস্কানি দিয়ে বাংলাদেশ যখন একটা ট্র্যাপে পড়ে গেছে তারা কিন্তু খেলতে যাবে, অনেকেই বলতেছিলেন। বন্ধুরা, আমি কিন্তু একটু দ্বিধার মধ্যে পড়ে গেছিলাম যে আসলে পাকিস্তানের স্ট্যান্ডটা কী হবে। তো সমকাল 1 ঘন্টা আগে এরকম একটা নিউজ করেছে যে পিসিবি মনে করে আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়। এবং তারা একটা পোস্ট দিয়েছে, পোস্টকার্ড, বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান। মানে এটা সাংঘাতিক একটা ব্যাপার। এবং দেখেন, এখানে আরও একটা কনফার্মেশন আছে, খেলাযোগ মানে 71 টেলিভিশনের খেলাযোগ, তারাও একটা পোস্ট দিয়েছে, বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পাকিস্তান। মানে খেলতে যাক আর না যাক, মানে প্রস্তুতি যখন স্থগিত করছে এটাই খবর হয়ে গেছে ভাই। এবং বাংলাদেশ এবং পাকিস্তান যদি ওয়ার্ল্ড কাপে না খেলে তাহলে একটা রিয়েল একটা চাপে পড়বে। বন্ধুরা, অনেকেই কিন্তু অনেকদিন থেকে একটা কথা মানে চালু করেছিলেন যে ভারতের যেই আধিপত্যবাদের যে আইসিসি, এটাকে গণতান্ত্রিক করা যায় কিনা, এটাকে ওই ফিফার মতো সারা বিশ্বে ছড়ানো যায় কিনা। এবং এখানে আমেরিকার মানে সাহায্য সহযোগিতা নিয়ে যদি মানে যেহেতু তাদের স্পন্সার এবং মানে ফিনান্সিয়াল সাইডটা কিন্তু ওই ভারতেই কিন্তু দেখে এবং ভারতের বড় বড় কোম্পানিগুলি এই সারা বিশ্বের ক্রিকেটের যে অর্থ, সেই অর্থের মানে পাইপলাইন কিন্তু তাদের মানে বড় বড় কোম্পানিগুলি। তো এইটা যদি আমরা মানে অন্যান্য যে বিশ্বের ফিফার যে স্পন্সার যারা আছে মানে সারা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি, তো তাদের দিকে যদি আমরা একটু ঠেলে দিতে পারতাম এবং আমেরিকা এবং ইউরোপকে যদি আমরা এই ধরনের এই ক্রিকেট স্পন্সারের মধ্যে বা আইসিসির একটা নতুন একটা আইসিসির ফরমেশনের মধ্যে যদি তাদেরকে মানে একত্র করতে পারতাম, তাইলে আমার মনে হয় যে ভারতের আধিপত্যবাদের এই ক্রিকেটের মধ্যে তাদের রাজনীতি চলে আসছে আর কি। এবং এটা আসলে মানে থামা উচিত। এবং ভারতের এই আইসিসি যেটা আমরা বলি আর কি, এখন ইন্ডিয়ান আইসিসি, এখন আর আলাদা মানে ইন্টারন্যাশনাল বলে কিছু নাই,
এটা হচ্ছে যে ভারতের আইসিসি, এবং এই ভারতের আইসিসির ভিতর থেকে যে আসলে রাজনীতি সরবে না এটা আমরা বুঝতেছি। এবং বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপে না যায় তাহলে বাংলাদেশকে নিষিদ্ধ করা, তারপরে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া এবং আলটিমেটলি ক্রিকেটকে ক্ষতি করে দেওয়া বাংলাদেশের, এই ধরনের কথাবার্তা কিন্তু ভারতে চলতেছে। অন্যান্য দেশ, পাকিস্তানের পাশাপাশি অন্যান্য দেশ যারা নাকি ক্রিকেট প্লেইং নেশন, তারাও কিন্তু বাংলাদেশের পক্ষে আসবে, এটা আমরা মানে বিশ্বাস করি আর কি। কারণ একটা ব্যাপার কি, আসলে ছোট রাষ্ট্র বা দুর্বল রাষ্ট্রের প্রতি কিন্তু মানুষের একটা সিম্পাথি সবসময় কাজ করে। তো দেখেন আমরা একটু ডিফেন্সের খবরের মধ্যে চলে আসি। ডিটিবি, ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ, মানে খুব সুন্দর সুন্দর পোস্ট দেয় তারা। 120 mm হেভি মোটরস ইউজেস বাই বাংলাদেশ আর্মি। তো এখানে তারা কি বলতেছে, বাংলাদেশ সেনাবাহিনীর বহরে শখানেক বিভিন্ন মডেলের 120 mm হেভি মোটর আছে। মোটর একটি ইন্টারেক্ট ফায়ার ওয়েপেন, যা ওজনে আর্টিলারি গান, কামান, হুইটজার থেকে হালকা, সহজে বহনযোগ্য একটি অস্ত্র। এটির শেল বম ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি ফলো করে শত্রু স্থাপনার উপর হামলা করে, যা খুবই বিধ্বংসী হাই এক্সপ্লোসিভ দিয়ে বানানো। শেল বম্বের ক্যালিবারের ভিত্তিতে মোটরকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। সাধারণত 120 mm মোটর হেভি ভারী ক্যাটাগরির অন্তর্ভুক্ত। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত 120 mm হেভি মোটরের নাম এবং কোন দেশের বানানো অরিজিন নিম্নরূপ। তো এইটা একটু আমরা জেনে নিই, আমাদের আসলে ইনফরমেশন মানে নলেজ বাড়ানোর কিন্তু দরকার আছে এবং এটা বাড়াইতে হবে। তো 1 নম্বরে তারা বলতেছে HM16 120 mm মোটর। এটি ইরানের নির্মিত, এটা কবে আসলো? এটি ইরানের নির্মিত একটি 120 mm ভারী মোটর যা বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে। এটি 360 ডিগ্রি ফায়ারিং ক্যাপাবিলিটি সম্পন্ন একটি ভারী মোটর। এটি পরিচালনা ও ফায়ার করতে 2-3 জন সেনা সদস্যের প্রয়োজন হয়। তো 2 নম্বরে বলতেছে যে ব্র্যান্ডটি F1 ফ্রান্সে নির্মিত এই 120 মিলিমিটার ভারী মোটর, যা বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে থাকে, তবে কয়টি সার্ভিসে আছে সেটি নিয়ে স্পষ্ট বা অথেন্টিক কোনো তথ্য নেই। আচ্ছা, এটা জানলাম। 3 নম্বরে তারা বলতেছে UMB M52 120 mm মোটর, প্রাক্তন যুগোস্লাভিয়ার নির্মিত এই 120 mm হেভি মোটরটি সেনাবাহিনী সবচেয়ে বেশি সংখ্যক ব্যবহার করে থাকে। অলিখিত সূত্র অনুসারে 128+ এরকম মোটর সেনাবাহিনীর কাছে আছে। 4 নম্বর বলতেছে OFB 120 mm মোটর, ভারতের জিনিস এখনও রাখছেন কেন? ভারতের নির্মিত এই 120 mm মোটর সিস্টেম 2020 সালে সেনাবাহিনীর বহরে যুক্ত হয়, যা আদতে ভারতীয় সেনাবাহিনীর উপহার দেয়া। মোট দেখছেন, মানে উপহার দিচ্ছে আর এদিক থেকে কি নিয়ে গেছে এটা তো মানে দেখতে হবে। মোট 18টি এরকম মোটর সেনাবাহিনীর সার্ভিসে আছে। তো এইগুলি ভাই ওই জাদুঘরে পাঠায় দেন, মানে এগুলোর মধ্যে আবার তারা কোন কোন জিনিস সেন্সার টেন্সার ঢুকায় রাখছে এবং ওখান থেকে কন্ট্রোল করবে। দেখা যাবে যে ফায়ার করবেন একদিকে, ঘুরে এসে আপনাদেরকেই হিট করছে। তো এগুলির দরকার না, এগুলি জাদুঘরে পাঠায় দেন। তো দেখেন এখানে সুন্দর সুন্দর ছবি তারা দিয়েছে, এগুলি দেখতেছি আমরা। তো দেখেন এখানে DRF ডিফেন্স রিসার্চ ফোরাম, তারা ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা মানে পোস্ট দিয়েছে, একটা আপডেটেড খবর দিয়েছে। সম্পাদক একজন আছেন ডাকসুর, তো উনি ওই স্লোগান দিচ্ছিলেন, তুমি কে আমি কে, ইউরেনিয়াম। তো এইটা ভাই ভাল লাগছে আর কি। তো এইটা ছেলেবেলারা দুষ্ট আর কি। ঢাকা ইউনিভার্সিটি তাকে হয়তো একটু ট্রল করতে চাইছে, তো সেই যখনই ওই স্টেজের মধ্যে দাঁড়িয়ে স্লোগান দিছে যে তুমি কে আমি কে, মানে কোটা না মেধা এসব বলতেছে, এবং সাথে সাথে ইউরেনিয়াম বলে তাকে কিন্তু একটা ব্যঙ্গ করে আর কি। তো যাই হোক, তো বাচ্চারা ওই পলিটিক্স করা শুরু করছে, তারা শিখুক, এগুলো শিখতে শিখতে এক সময় তারা দেশের নেতৃত্বে চলে আসবে। তো যাই হোক, এখানে ইউরেনিয়ামের থেকে আসলে এটা রিলেটেড, যার জন্য এই ছবিটা দেখালাম আর কি। ডিফেন্স রিসার্চ ফোরাম DRF বলতেছে আগামী মাস ফেব্রুয়ারির শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এ ইউরেনিয়াম ফুয়েল লোডিংয়ের কাজ সম্পূর্ণ হবে। তো এইটা ভাই একটা বিশাল ব্যাপার, এবং আমি এটা পড়তে পড়তে আসলে আপনাদেরকে একটু মানে চিন্তা করতে বলবো যে বাংলাদেশ কিন্তু চাইলে এই রাশিয়াকে যদি, ওই সময় কিন্তু প্রস্তাব দিয়ে রাখছিল এই মানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে, কিন্তু বেশ কয়েকবারই কিন্তু আমরা বলতে শুনছি যে রাশিয়া কিন্তু ওই যদি বাংলাদেশ চায় ওই পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারে কিন্তু মানে সাহায্য সহযোগিতা করতে পারে আর কি। তো এইটা তো আসলে মুখের কথা না, এটা করতে গেলে আবার স্যাংশন চলে আসবে, ওয়েস্টার্ন এবং আমেরিকা মানে বিলা হয়ে যাবে, দেশ দখলের মতো অবস্থা হয়ে যায়। এবং ইরানের কি অবস্থা হয়েছে এটা তো আমরা জানি। কিন্তু এটা আসলে ইরান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ভিন্ন, কারণ আমাদের প্রয়োজনে কিন্তু আমরা জানি যে বাংলাদেশের মানে শত্রু কেউ নাই,
মানে প্রয়োজনে দেখা যায় যে মানে মোদিও টুইট করে, তারপরে ওই শাহবাজ শরীফও টুইট করে। বাংলাদেশকে ভাই শত্রু ভাবাপন্ন এরকম দেশ, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটায়া চলি, বাংলাদেশের কিন্তু আসলে কোনো শত্রু মানে তৈরি হবে না আর কি। এখন যেটা হয়েছে 16-17 বছরে, এটাও এই রিসেট বাটন চাইপা মানে আমরা কিন্তু মানে ওই বুদ্ধি খাটাইয়া কিন্তু আসলে একটা কূটনীতি বলে না, মানে কূটনা চালে আসলে কিন্তু ওই শত্রুদের মানে আমরা ধরাশায়ী করতে পারি আর কি, এখন যে যাদেরকে শত্রু মনে হচ্ছে আর কি। তো এভাবে যদি আমরা চিন্তা করি, রাশিয়া, আমেরিকা, চীন, ইউরোপ, এরা কিন্তু সবাই বাংলাদেশের বন্ধু আর কি, এবং বন্ধু ভাবাপন্ন এরা এদের কাছ থেকে যদি আমরা একটা পারমিশন নেই যে বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করবে, তো আমার মনে হয় যে বাংলাদেশ কিন্তু এটা কঠিন কিছু হবে না, ওই উত্তর কোরিয়া এবং ইরানের মতো অবস্থা হবে না, এবং বাংলাদেশ খুব অনায়াসে কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। তো আমার মনে হয় যে আপনারা একটু চিন্তা করে একটু কমেন্টে জানান যে বাংলাদেশের পারমাণবিক অস্ত্রের মানে প্রয়োজন আছে কিনা, এবং থাকলে কি হবে, এবং এটা কতটুকু জরুরি থাকা। ইউনিট 1-এ ইউরেনিয়াম ফুয়েল লোডিংয়ের কাজ সম্পন্ন হবে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করবে বাংলাদেশ, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র অনুযায়ী সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মার্চের শেষ দিকে ইউনিট 1 থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তো আমরা জানি যে ইউনিট 1, ইউনিট 2, আরও অন্যান্য জিনিসও কিন্তু মানে আরও প্রজেক্ট এখানে তৈরি হবে। এবং দেখেন ভাই, ওই ভারতের বুলি ভাই ভাল লাগে না, ওই আদানির কাছ থেকে মানে এক বাটনে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে, এই সেই নানা ধরনের কথাবার্তা বলে। তো আমরা আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি আরও 2-3টা প্রয়োজন হয়, এটা করার পরে ওই আদানির বিদ্যুৎ ভাই ভারত থেকে বিদ্যুৎ মানে আমদানি করার কিন্তু কোনো কারণ দেখি না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছবি আর কি। তো এইটা মানে ভালো আর কি, এটা ভালো। এবং বাংলাদেশ আসলে আরও একটা তো ইউনিট চালু হচ্ছে, আরও ইউনিট নতুন প্রয়োজন বাংলাদেশে, এবং পাশাপাশি ওই অস্ত্র আমরা তৈরি করব কিনা এটা কিন্তু আপনাদেরকে আমার জিজ্ঞাসা। তো দেখেন, ডিআরএফ আরও একটা পোস্ট দিয়েছিল যে 19 ঘন্টা আগে নির্বাচন কমিশনে ছাত্র দলের শান্তিপূর্ণ আন্দোলনের মাঝেই জোহরের নামাজে সেনা সদস্য। তো যাই হোক, এখানে সেনা সদস্যের এই ছবিটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। দেখা এই ভিডিওটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে এটা ভাই ভাইরাল হয়ে গেছে। গতকালকে যেটা দেখলাম যে ঢাকা শহরের মানে অনেক মিডিয়াও, মানে মেন স্ট্রিমের যে মিডিয়া, তারা কিন্তু এই ছবিটা শেয়ার করছে, ভিডিওটা শেয়ার করছে। দেখতে ভালো লাগে ভাই, না? মাশাল্লাহ মাশাল্লাহ। এবং আমাদের সামরিক বাহিনীর সদস্যরা যদি এভাবে নামাজের সময় এরকম একটা দৃশ্য মানে ফ্রেমে বন্দি হয় আর কি। তো ভাই মানে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে ভাইটার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। মানে এই ধরনের মানে ধর্মভীরু দেশপ্রেমিক মানুষ আসলে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, এই ধরনের মানুষ তো আমরা চাই। এইটা বাংলাদেশে যত তাড়াতাড়ি মানে আমরা যত সংখ্যা বাড়বে ততই আসলে আমাদের ভালো। তো দেখেন, এখানে ভালো একটা খবর আছে ভারতের আগ্রাসন ঠেকানোর জন্য। তো যেটা করছে ওই ডক্টর ইউনূস সরকারের শেষ সময় তারা চলে আসতেছে, ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মানে এটা এক ধরনের ওই ট্যারিফ বসানোর মতো আর কি। মানে একটা বড় সংখ্যক সুতা ভারত থেকে আসতো, তো এদের এই সুতাগুলি আসলে কম দাম হচ্ছিল, আমাদের স্পিনিং মিল মার খাচ্ছিল। তো এই আমদানিতে আসলে এই বন্ড সুবিধাটা বাতিল করে দিছে, এবং এইটা আমরা দেখলাম যে এটা একটা রিয়াকশন আজকে চলে আসলো। ভারতের সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল চায় না বিজেএমইএ ও বিকেএমইএ। তো ভাই স্পিনিং মিল যারা আছে তারা তো ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো দেখেন, এখানে আসলে বিএনপির নাম নিলে আপনারা এক পক্ষ বিলা হয়ে যান। মানে আমি বিএনপি জামাত সবারই ভালো প্রশংসা করি এবং দুর্নামও করি আর কি। মানে তারা ভুলভাল করলে তাদেরকে ঠিক করে দিতে হবে না, মানে কথা বলি ভাই। তো যাই হোক, এখানে বিএনপির মানে পলিসি বা ওরা বলতেছিল যে তারা মানে যদি ইলেকশনে জিতে তাইলে ওই তিস্তা যে প্রকল্পটা আছে সেটা চালু করবে, এবং পদ্মা প্রকল্প চালু করবে। মানে পদ্মা ব্যারেজ বলে একটা কনসেপ্ট কিন্তু আমরা অনেক আগে থেকে শুনতেছিলাম। ফারাক্কার যে আসলে মানে কি বলে প্রভাব, এই প্রভাব থেকে আসলে আমাদের যে উত্তরাঞ্চল যেগুলি আছে আর কি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সেগুলো ভাই খুব খারাপ অবস্থা, মরুভূমি হয়ে যাচ্ছে আর কি। তো ওখানেও দরকার আছে, মানে এই তিস্তা প্রকল্পে যেরকম মানে নীলফামারী, ঠাকুরগাঁ, রংপুর, এইসব জায়গাতে যেরকম এই অঞ্চলের মানুষগুলি মানে খুব চরম বিপদে আছে, ওই উত্তরাঞ্চলে ওই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ওইসব মানুষ কিন্তু ওই পদ্মার কারণে
বিপদে আছে। মানে এটা ভাই মানে একটা পরিবেশগত একটা বিপর্যয়, এবং এটা ওই ভারতের দ্বারা সৃষ্ট আর কি। তো এখানে সিএন তার একটা সেন্ট্রিস্ট নেশন, তারা একটা নিউজ মিডিয়া, তো তাদের ইউটিউব চ্যানেলও আছে। তো তারা একটা পোস্ট লাগাইছে যে বাংলাদেশ প্ল্যান্স পদ্মা ব্যারেজ প্রজেক্ট উইথ ওন ফান্ডস। তো এটা ভাই একটা সাংঘাতিক। মানে এতদিন আমরা শুনতেছিলাম যে তিস্তা প্রকল্পে চীন সাপোর্ট করতেছে, এখন নিজের ফান্ডে কিন্তু পদ্মা ব্যারেজ প্রজেক্টটা আমরা শুরু করবো আর কি। তো এইটা ভাই সাংঘাতিক। এবং দেখেন সময় টেলিভিশনে এই ছবিটা ওই খলিল সাহেবের উপরে আবার অনেকে বিলা হয়ে যায়, আমেরিকাতে মানে গেছিলেন কিছুদিন আগে। তো যাই হোক, ওখানে হয়তো ম্যানেজ ট্যানেজ করে আসছেন, এবং যেহেতু ভারত বিলা হয়ে যায়, মানে লালমনিরহাটে সৈন্য সমাবেশ হবে, এই সেই লালমনিরহাট মানে আমাদের এয়ার বেস চালু হবে, এবং পাশাপাশি চীনা প্রকল্প তিস্তা প্রকল্প চালু হলে ওই রংপুর বেল্টে চীনা যে সোলজার টোলজার আছে এরাও চলে আসবে গুপ্ত হবে। এটা ভাই টেনশনে তারা ওই শিলিগুড়ি করিডোর বা ওই চিকেন নেগের কাছে মানে সমাবেশ, সৈন্য সমাবেশ, তারপরে তাদের যে হাসিমারা যে মানে এয়ারবেস যেগুলো আছে সেটাকে শক্তিশালী করা, এগুলো নিয়ে তাদের ভাই নিউজের ছড়াছড়ি আর কি। তো ওখানে তাদের যে যত হাইপারসনিক মিসাইল টিজাইল আছে এগুলি সব বাংলাদেশের দিকে তাক করে আছে। বাংলাদেশের চারদিকে পুরনো সেই ব্রিটিশ আমলের 5টা এয়ারবেস তারা তৈরি করতেছে, নানা ধরনের মানে উত্তেজনা, ওদের মধ্যেই ভাই ঘুম নাই আর কি। তো এখানে ভাল লাগছে যে তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন চীনা রাষ্ট্রদূত। তো এটা সময় টেলিভিশন, এখানে ওই খলিল সাহেব এবং চীনা যে রাষ্ট্রদূত আছে, তো তাদের মধ্যে আবার একটা সিটিং হয়েছে, এবং এইটার পরপরই আমরা দেখলাম আমাদের যে পরিবেশ উপদেষ্টা উনি কিন্তু ভিডিও করে ফেলেন আজকেই, গতকালকেও কথা বলছেন। তো চীনের সম্মতি পেলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু, এবং আজকে আমরা দেখতেছি যে নির্বাচিত সরকার এসে করলে ভালো, এবং উনি বলতেছে যে তারা ওই যাচাই বাছাই করতেছে প্রকল্পের খুঁটিনাটি বিষয়গুলি, এবং 2026 এই বছরের মধ্যেই এই প্রকল্পটা শুরু হবে, এবং এগুলি নিয়ে আসলে মানে অস্থিরতা যেন না ছড়ায় এইসব সাংবাদিক যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে এগুলি বলছেন আর কি পরিবেশ উপদেষ্টা এই রেজওয়ানা। তো যাই হোক, এখানে পানি আগ্রাসনগুলি আমরা ভারতে দেখছি ওই পদ্মা এবং তিস্তায়। তো আমরা ব্যারেজ দিব, এবং এখানে আমাদের পানিকে আমরা শাসন করব, পানিকে নিয়ন্ত্রণ করব, এবং গ্রীষ্মে যেন তারা ওই বাংলাদেশকে শুকিয়ে না মারে, এবং বর্ষায় যেন অতিরিক্ত পানি ছেড়ে আমাদেরকে ডুবিয়ে না মারে। এটার জন্য কিন্তু আমাদের একটা নিরাপত্তা প্রকল্প এগুলি আর কি। তো ভারতের এখানে আগ্রাসন আছে, পানি সন্ত্রাস আছে, এখান থেকে আমরা নিজেদেরকে যেটা বাঁচাতে পারি এভাবেই বাঁচাবো, এবং এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা সম্মতি আছে, এবং আমরা যেই সরকার আসুক তাদেরকে কিন্তু এভাবে কাজ করতে যেন আমরা দেখি আর কি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর কি, এবং সাথেই থাকবেন আর কি। ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল, প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, এবং আমরা আরও কীভাবে ভারতের অ্যাগ্রেশনগুলিকে আমরা মোকাবেলা করতে পারি, তাদের কনস্পাইরেসি এবং ষড়যন্ত্র কীভাবে ঠেকাতে পারি, আপনারা কমেন্টে জানাবেন আর কি। তো বন্ধুরা, এখন মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।